নমস্কার, ট্রেক টিভি বাংলায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দিতে। আমি রয়েছি অঞ্জন, আপনাদের সঙ্গে শুরু করতে চলেছি 24-এর মহারণ কার দখলে সিংহাসন। আমাদের সঙ্গে রয়েছে, আমরা একেবারে এখানে পরিচয় পর্ব সেরে নেব। আমাদের সঙ্গে রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে আপনার নাম এবং আপনার ডেজিগনেশন। নরোত্তম সিংহ। বেশ, আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার নাম এবং আপনার ডেজিগনেশন। দেবাশিস চ্যাটার্জি, কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। বেশ, আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকেও রয়েছেন, আপনার নাম এবং আপনার ডেজিগনেশন। হ্যাঁ, নমস্কার, আমি বিনীতা রায়, আমি বহরমপুর ডিস্ট্রিক্ট সেক্রেটারি আছি আর 68 কান্দি বিধানসভার কো ইনচার্জ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই ট্রেক টিভি বাংলার পর্দায় 24-এর মহারণ কার দখলে সিংহাসন এই শোতে। একেবারে প্রথম অবস্থায় লোকসভা কেন্দ্রিক আলোচনার মধ্যে আমরা আসবো। আপনাদের তিনজনকেই 2 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেব যাবতীয় বিষয় নিয়ে, রাম মন্দির থেকে শুরু করে সিএ এবং এই রাজ্যের দুর্নীতি, এই যাবতীয় প্রসঙ্গ নিয়ে আপনার সময় শুরু হচ্ছে এখন। দেখুন, মন্দির মসজিদ কর্মসংস্থান দিতে পারে না। সারা ভারতবর্ষের যে অবস্থা, বেকারত্বের যে জ্বালা, কি কেন্দ্রে কি রাজ্যে, রাজ্যের মধ্যে দেখতে পাওয়া যায় যে টেট পাস করার পরও একজন মহিলা সে মাথা পর্যন্ত নেড়িয়ে দেয়। এখানে 66,000 কলকারখানা বন্ধ, উপরন্ত বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি মোদির, সেটা আজকে জলাঞ্জলিতে রূপান্তরিত। তাই এই মুহূর্তে সারা ভারতবর্ষের যে নির্বাচন আসছে, এই নির্বাচনকে সামনে রেখে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে 5টি ন্যায়ের কথা বলা হয়েছে, 20টি গ্যারান্টির কথা বলা হয়েছে। তাতে কৃষক, শ্রমিক, যুবক এদেরকে ধরা হয়েছে। আমাদের কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই দেশ আমাদের বিধাতা, এক জাতি, এক প্রাণ, একতা। তাই ভারতবর্ষকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে পারে কংগ্রেস। সাম্প্রদায়িক বিভাজন বা ধর্মীয় পতাকা উড়িয়ে যে মেরুকরণের রাজনীতি করে যদি কেউ মনে করে ক্ষমতায় টিকে থাকবো, তারা ভুল করছে। আর সবচাইতে বড় কথা, বারবার প্রমাণিত সত্য এটাই যে এই মুহূর্তে মোদির দালাল মমতা। 2 মিনিট সময় শেষ, এবার আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। কি ব্যাপারে বল? এই যাবতীয় বিষয়, রাম মন্দির, সিএ এবং এই রাজ্যের দুর্নীতি প্রসঙ্গ। রাম মন্দির বা সিএ, রাম মন্দির মানুষকে ভাত দেয় না। আর দ্বিতীয়ত সিএ ব্যাপারটা এখন অনেকটাই অপ্রাসঙ্গিক ধরবো, এবং আমরা পশ্চিমবাংলার মানুষ মনে করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে আমরা ভারতবর্ষের নাগরিক, দ্বিতীয়বার নাগরিকত্ব নেবার কোনো প্রয়োজন আছে বলে অন্তত ভারতবর্ষের মানুষের কাছে এর কোনো দরকার নেই। 2 নম্বর কথা হলো, একটা কথা খুব পরিষ্কার করে বলতে হবে, ভারতবর্ষের রাজনীতিতে 543টা লোকসভা আসনের মধ্যে এই মুহূর্তে কংগ্রেসের আসন সংখ্যা 50-এরও নিচে, অনেক নিচে। এবং গোটা ভারতবর্ষে কংগ্রেস প্রতি মুহূর্তে বিজেপিকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে, এবং কংগ্রেসের ব্যর্থতার জন্যই ভারতবর্ষের মাটিতে এই সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে এবং এই সাম্প্রদায়িক শক্তির বাড়বড়ন্ত চলছে। এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে গেলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন, যিনি গোটা ভারতবর্ষের মানুষকে দেখিয়েছেন যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, এবং তার যে মূল স্তম্ভ, সেই স্তম্ভ নরেন্দ্র মোদীর চোখে চোখ রাঙিয়ে গত লোকসভায় নির্বাচনে পশ্চিমবাংলা থেকে বিজেপি নামক দলটিকে গালে 4টির জায়গায় 6টি থাপ্পড় মেরে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুতরাং ভারতবর্ষের মাটিতে এই মুহূর্তে বিজেপি অর্থাৎ সাম্প্রদায়িক শক্তিকে যদি রুখতে হয়, প্রতিহত করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। 2 মিনিট সময় শেষ, এবার আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, রাম মন্দির 500 বছরের যেটা আমাদের একটা আস্থার প্রতীক হিন্দু ধর্মের, সেটা রাম মন্দির যেটা হলো একটা পর্যটক স্থল হলে ওখানে অনেক কর্মস্থান হবে, মানুষ যাবে দেখতে, ওখানে অনেক কিছু হবে। রাম মন্দিরকে এখানে ভোটের সঙ্গে আনাটা এটা ভুল হয়েছে। সিএ নিয়ে যেটা ওনারা বলছেন, সিএ দেখুন, সিএ যেটা হয়েছে একটা নাগরিক তা মানে কি, দেখুন ওরা ভোটার কার্ড, আধার কার্ড থাকতেও কিন্তু বাইরে যাওয়ার ব্যাপারটা যেটা ছিল অনেক অসুবিধা হচ্ছিল। যেখানে আমাদের মহামহিম পাস করেছেন, তারপরে সিএএ, যেখানে মমতা ব্যানার্জি আর কংগ্রেস পার্টি, আমি আমার কান্দির কথাটা যেটা বলবো,
আমাদের কান্দিতে কংগ্রেস পার্টি অধীররঞ্জন চৌধুরী তিনি তো রেলমন্ত্রী ছিলেন, কিন্তু কান্দিতে আদৌ আমরা কিন্তু রেল দেখতে পাইনি। রেলের উনারই এক্স এমএলএ যিনি হয়েছিলেন, উপনির্বাচন জিতে উনি হয়েছিলেন, তিনি বলছেন কি রেলে কোনো লাভ নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি লাভ লোকসান দেখে না, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের পাশে থাকে। আর যেখানে কর্মস্থান পেয়েছে, অনেক কর্মস্থান হয়েছে। আর মমতা ব্যানার্জি দেখছেন তো সন্দেশখালির ঘটনাটা, যেখানে দুর্নীতি, যেখানকার শিক্ষামন্ত্রী জেলে আছে, খাদ্যমন্ত্রী জেলে আছে, গোটা ক্যাবিনেটের বৈঠকটাই ওদের জেলে হবে। প্রত্যেক জায়গা ওদের দুর্নীতি হয়েছে, দুর্নীতি ছাড়া ওদের কোনো গতি নেই। আজকে আমাদের বহরমপুর লোকসভাতেও ওনারা ক্যান্ডিডেট কিন্তু পাননি, সেটা বহিরাগত ভাড়া করে নিয়ে আনা হয়েছে। কেন? সে এত দুর্নীতি হয়েছে প্রত্যেক জায়গা। কাজ কি হয়েছে না? 5 বছরের আমাদের অধীরবাবু কিছু করেছেন, 5 বারের সাংসদ অধীরবাবু কিছু করেছেন, আর নাই আমাদের এখানকার যিনি আছেন এমএলএ তিনি কিছু করেছেন, কোনো কিচ্ছু হয়নি। তাই জন্য তার বিকল্প ভারতীয় জনতা পার্টি সরকার আসছে, ভারতীয় জনতা পার্টি এখানেও আসছেন, আর আব কি বার 400 পার সেটাই হবে। বেশ, একেবারে এই প্রসঙ্গ নিয়ে কংগ্রেসের কাছে চলে যাব। অধীররঞ্জন চৌধুরী কান্দির জন্য কি করেছে জানার চেষ্টা করলেন উনি। তিনি বলছেন কান্দিতে কিছুই উন্নয়ন হতে পারেনি। কি বলবেন? দেখুন, উনি রাজনৈতিক সম্পর্কে অজ্ঞ। এই কান্দি মহকুমার বন্যা কবলিত মানুষের জন্য অধীর চৌধুরী 2012-13 আর্থিক বর্ষে 439 কোটি টাকা এনেছিলেন। তখন কেন্দ্রের অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি মহাশয়। তাই একটা সময় আমরা কংগ্রেসের পতাকা তলে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলাম, চাই না ত্রিপল, চাই না কোনো ত্রাণ, আমরা চাই বন্যা থেকে পরিত্রাণ। তাই 439 কোটি টাকা, ঝাঁ চকচকে রাস্তা, ঝলমলে আলো, সবেতেই অধীর চৌধুরীর অবদান আছে। বিগত দিনের কথা উনাদেরকে ভাবতে বলবো। একটা সময় গ্রামে গেলে কাদার উপর দিয়ে হেঁটে যেত, সেই কাদার জায়গায় পিচ, তারপরে মোরাম, এই বন্দোবস্তগুলো অধীর চৌধুরী করেছেন। শুধু তাই নয়, এই মুর্শিদাবাদ জেলাটার বুকে আস্তে আস্তে অগ্রগতির দিকে নিয়ে গিয়েছেন। অধীর চৌধুরীর হাত ধরে আমরা নবগ্রামের বুকে সেনা ছাউনি পেয়েছি, ব্রিজ শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড পেয়েছি, রেলের ডবল লাইন পেয়েছি, নসিপুর ব্রিজ পেয়েছি। সবেতেই কংগ্রেস এবং অধীর চৌধুরীর একটা অবদান আছে। তাই উনারা রাজনীতি সম্পর্কে অনেক জানেন না, অনেক কিছু ধ্যান ধারণা নেই। অধীর চৌধুরীর অবদানের জন্য এই কান্দি শহর, বহরমপুর শহর এবং গ্রাম বাংলায় পথঘাট আলোকিত, এবং এখন বর্তমানে তিনি তার সাংসদ উন্নয়ন তহবিল থেকে আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করেছেন। বেশ, এই প্রশ্নের আর এই উত্তর কে দেবেন? অ্যাকচুয়ালি অধীর চৌধুরী মহাশয় তো এই অ্যাকচুয়ালি বিজেপি তো লাস্ট 10 বছর ক্ষমতা আছে, তার আগে তো অধীর চৌধুরী সাংসদ ছিলেন 25 বছরের। বিগত 15 বছরে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কোথায় রেল লাইন ছিল, কোথায় নসিপুর ব্রিজ ছিল, এবং যে 434 কোটি টাকা এসেছিল সেই টাকাগুলোর কি হয়েছে সেটা কাঁদি কেন গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষ জানে। তার সাথে আজকে যখন বাইপাসের ব্রিজ হয়েছে সেটা তো বিজেপির আমল হয়েছে, নসিপুর ব্রিজ হয়েছে সেটা বিজেপির আমল হয়েছে, এখানে অধীর চৌধুরী ক্রেডিট কিসের? এবং এই যে আমাদের এখানে যে জলের যে প্রকল্পটা সে তো অধীর চৌধুরী না, সেই টাকার এখনো পর্যন্ত পাইপ এদিকে ঘুরে বেড়াচ্ছে। সেই টাকাগুলো কি হচ্ছে? উনার সাংসদ তহবিলের 25 বছরের যে অর্থ তার শ্বেতপত্র উনি আগে প্রকাশ করুন, তারপর উনি মানুষের কাছে ভোট চাইতে যাবেন। সাংসদ তহবিলের শ্বেতপত্র, দেখুন, সাংসদ তহবিলের শ্বেতপত্র প্রকাশ যে কথাটা বললেন, আর তার আগে উনি একটা কথা বললেন নসিপুর রেল ব্রিজ 2004 সাল, তখন ইউপিএ সরকার ছিল, ওনাদের হয়তো জানা নাই, সেই সময় পাস হয়েছিল, রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। আর দ্বিতীয় কথা, আমাদের এমপি কোটা থেকে যে কাজগুলো হয় সেগুলো অধীর চৌধুরীর অ্যাকাউন্টে জমা থাকে না, সেগুলো ডিএমের অ্যাকাউন্টে জমা থাকেন, পাই টু পাই হিসেব দিয়ে দেওয়া হবে। কারণ উনাদের হয়তো জানা নেই এটা, একজন সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অর্থ নিজের অ্যাকাউন্টে জমা রাখতে পারেন না। রাজনীতি সম্পর্কে আরও পড়াশোনা করুন, গভর্নমেন্ট মার্কা প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। আমি তৃণমূলের কাছে আসবো। সহমত বিজেপির প্রতি সহমত নাকি কংগ্রেসের প্রতি সহমত? বিজেপির প্রতি বা কংগ্রেসের প্রতি সহমত হব। তৃণমূলের তো নিজস্ব বক্তব্য আছে। অধীররঞ্জন চৌধুরী সত্যিই কান্দিতে উন্নয়ন করেছেন? বহরমপুর এলাকা জুড়ে সত্যি অধীররঞ্জন চৌধুরী কোনো উন্নয়ন করেছেন, নাকি ইউসুফ পাঠান এবার সত্যি হ্যাট্রিক করতে পারে, মাস্টার স্ট্রোক দিতে পারে? আপনাদের চ্যানেলের কি ধারণা
যে একটা ব্যক্তিগতভাবে একটা সাংসদ যা একটা এলাকার সামগ্রিক উন্নয়ন করে দেবে। কান্দি মাস্টার প্ল্যান 439 কোটি টাকা প্রণববাবু যখন অর্থমন্ত্রী তখন স্যাংশন হয়, তখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী শতকরা 90% টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের, কিন্তু সেই টাকা দেয়নি। পরবর্তীকালে দেখা যায় যে আবার নতুন করে যে চুক্তি হয় সেই চুক্তিতে কেন্দ্রের 50% টাকা দেওয়ার কথা এবং রাজ্যের 50% টাকা দেওয়ার কথা। পরবর্তীকালে দেখা যায় যে বিদ্বেষ প্রসূত মনোভাব নিয়ে সেই টাকাও রাজ্যকে দেওয়া হয়নি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজের তহবিল থেকে, সেচ দপ্তরের বাজেট থেকে সেই টাকা দিয়ে এই কান্দি মাস্টার প্ল্যানের সমাপ্তি করেছেন। এক। 2 নম্বর কথা, যে জল প্রকল্পের কথা বলা হচ্ছে সেই জল প্রকল্পগুলো হতে পারেনি, তার কারণ এখনও হতে পারেনি, তার কারণ হলো যে ত্রুটিপূর্ণ ডিপিআর। সেই ত্রুটিপূর্ণ ডিপিআর কারা নিয়ে করেছিলেন? সেই ত্রুটিপূর্ণ ডিপিআরের জন্য আজ 10 বছর 12 বছর ধরে কান্দি পৌরসভাকে ভুগতে হচ্ছে এবং সেই জল প্রকল্পের কাজ সুসম্পন্ন করা যায়নি। তৃতীয় কথা হচ্ছে, একটা সাংসদ বছরে 5 কোটি টাকা পান, সেই টাকা তিনি তার খুশি মতো, তার ইচ্ছে মতো প্রকল্পের অনুমোদনের জন্য ডিএমের কাছে পাঠান এবং সেই ডিএমের কাছ থেকে অনুমোদিত টাকা তার প্রকল্পে খরচা করা হয়। আমরা দেখেছি যে বিগত 10 বছর আগে পর্যন্ত অদিত চৌধুরীর যে এমপি ল্যাডের টাকা, সেই টাকায় কাজকর্ম কিছু হয়েছে, না হয়েছে বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু বিগত 10 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সেই এমপি ল্যাডের টাকায় কোথাও কোনো কাজ হয় না। বিশেষ একটা আর্থিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে এই টাকাগুলো খরচা করার চেষ্টা করা হচ্ছে এবং তার মধ্যে অনেক টাকার কাটমানির গল্প আমরা শুনতে পাই এবং এখনও আমরা দেখতে পাচ্ছি, যাক নির্বাচনের মুখে আমরা দেখতে পাচ্ছি আর্সেনিক মুক্ত জলের কথা বলতে হচ্ছে, কিন্তু জানা দরকার যে এই মুর্শিদাবাদ জেলাতেই এই মুহূর্তে প্রায় 17,000 কোটি টাকা, একার টাকা না, সেই টাকার কিন্তু পিএইচির মাধ্যমে কাজ হচ্ছে, যেখানে আর্সেনিক মুক্ত পানীয় জলের সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হচ্ছে, যেখানে রাজ্য সরকারের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। কিন্তু তার মধ্যে এখন হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় এমপি তার প্রকল্পের কাজের কথা বলছে, 10 বছরে তার কোনো টিকি আমরা পাইনি এবং এই কান্দি পৌরসভার বুকে দাঁড়িয়ে বলছি, বিগত 10 বছরে যদি কান্দি পৌরসভাকে 10টা নয়া পয়সা অদিত চৌধুরী দিয়ে থাকে তাহলে আমরা এখানে দাঁড়িয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে নেব, আর যদি না দিয়ে থাকে সেই টাকা কোথায় গেল? আমরা কান্দির মানুষ যেহেতু তাকে ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করেছি, আমাদের জানার সে অধিকার আছে, সেই জন্য সেই কথা তাকে বলতে হবে, শুধু প্রেসের মাধ্যমে দাঁড়িয়ে বললে হবে না। আরেকটা কথা বলে দিই, কান্দির মানুষ নয়, মুর্শিদাবাদ জেলার মানুষ নয়, পশ্চিমবাংলার মানুষ যখন কোভিডের সময় 2 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরেছে, রাস্তায় রাস্তায় মৃত্যুর মিছিল দেখেছি, অক্সিজেন সিলিন্ডারের অভাবে হাসপাতালের লোক দাঁড়িয়ে থেকেছে দেখেছি, সেদিন আমরা দেখেছি দিল্লির বুকে বসে তার ঠান্ডা ঘরে বসে তিনি খালি টুইট করেছেন, একবারও এই জেলার বুকে তার পা দেওয়ার সময় হয়নি। এখন তার পুজোর মণ্ডপে মণ্ডপে ঘোরার সময় এসেছে, তার কারণ ভোট এসেছে। বেশ, এবার এখানে অনেকজন জনতা জমেছেন, আপনাদের প্রশ্নের উত্তর নেতারা দেবে, আপনাদের কাছে আসবো, আপনারা হাত তুলবেন। আপনাদের কেউ কোনো প্রশ্ন করতে চান? কেউ কোনো প্রশ্ন করতে চান? কারো কোনো প্রশ্ন রয়েছে? কারো কোনো প্রশ্ন নেই? কোনো প্রশ্ন নেই কারো? ভোটটা দিতে পারেন? ভোটটা দিতে পারেন এখানে সবাই? যদি হাতটা না তোলেন তাহলে ভেবে নেব ভোটটা দিতে পারেন না। একজন হাত তুলেছে, তাহলে নিশ্চয়ই আপনার প্রশ্নও থাকবে, আপনার নিশ্চয়ই প্রশ্ন রয়েছে, বলুন কাকে প্রশ্ন করতে চাইবেন? আমার সরাসরি বিজেপির কাছে প্রশ্ন। বলুন। ভারতবর্ষে এই মুহূর্তে একটা সরকার চলছে, যে সরকারটা মানে বিজেপি সরকার বা রাষ্ট্রীয় সরকার তো বলা হয় না, বলা হয় মোদী সরকার। তা আমার এই মোদী সরকারের কাছে প্রশ্ন যে নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে সিএ এর মধ্য দিয়ে ওনারা কি বার্তা দিতে চাইছেন? বেশ, বিজেপিকে প্রশ্ন করা হয়েছে লোকসভা নির্বাচনের আগে সিএ এর দ্বারা কি বার্তা দিতে চাইছেন, কে বলবেন?
এতদিন যে ধর্ম নিয়ে বলে যে বিজেপি হচ্ছে একটা সাম্প্রদায়িক দল, তা বিজেপি একমাত্র দল যেটা ধর্মকে যেটা বিশ্বাস করে এবং সর্বধর্ম সমন্বয়ে চলবার চেষ্টা করে, যেটা বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে সেটা একদম পরীক্ষিত সত্য। উত্তরপ্রদেশে সংখ্যালঘু সম্প্রদায় প্রচুর আছে, অন্যান্য স্টেটে যেখানে ক্ষমতা আছে সেখানেও আছে। এই সিএ এর মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়কে বাদ দিয়ে বিজেপি কিছু করে না, এবং সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে যে এই যে ভোটের রাজনীতি করে, সেই রাজনীতির মেরুকরণের রাজনীতিটা বন্ধ করার জন্য এটাই হচ্ছে বোঝানোর, এটাই আমাদের লক্ষ্য মেনলি। ওনার প্রশ্ন আছে লোকসভা নির্বাচনের আগে কেন? এইটা লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছিল 4 বছর আগে পাশ হোক। 2019-এর সিএ এই মুহূর্তে পাস হচ্ছে কেন? দু নম্বর প্রশ্ন, উনি বললেন যে সংখ্যালঘুদের সম্মান প্রতিষ্ঠা করার জন্যই সিএ অ্যাক্টে উনি যদি সত্য কথা বলতে পারেন তো বলুন, এবং একটা দেখান যে সেখানে সংখ্যালঘুদের মানে নামটা মুসলিম, এই নামটাকে বাদ দিয়ে রাখা হয়েছে। শিখ, জৈন, বৌদ্ধের কথা বলা হয়েছে, সংখ্যালঘুদের বাদই রাখা হয়েছে। সংখ্যালঘুরা কিভাবে তারা এই রাষ্ট্রে তার নাগরিকত্ব বঞ্চিত হলে যদি অ্যাপ্লাই করার ব্যবস্থা থাকে, সেই অ্যাপ্লাই তাদের মাধ্যমটা কি, তার উত্তর ওনার কাছে নেই। উত্তর নেব। নিশ্চয়ই প্রশ্নটা শুনেছেন খুব ভালো করে, মন দিয়ে শুনেছেন প্রশ্ন, উত্তর কে ভালো দিতে পারবে? এটা শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, যারা 2004-এর পর যারা বিভিন্ন ধর্মের কারণে যাদেরকে অন্য দেশ থেকে ছেড়ে ভারতবর্ষে আসতে হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই, যাদেরকে নিয়ে এই রোহিঙ্গা বলে বা অন্যান্য যে জাতির যারা আছেন মানুষরা, যারা এখনও পর্যন্ত নাগরিকত্ব পাননি এবং ভারতবর্ষে সঠিকভাবে সরকারি সুযোগ সুবিধা বা চাকরি থেকে বঞ্চিত, সেই সকল মানুষদের জন্য। এখানে শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, এখানে বিভিন্ন ধর্মের সমন্বয়ে যে ভারতবর্ষে একটা সমন্বয় তৈরি হয়েছে, সেই সমন্বয়ের বার্তা দেওয়ার জন্য এই সিএ। উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো এগুলো একদমই সত্য নয়। বিজেপির প্রতিনিধিরা আমার মনে হচ্ছে যে এই সভাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, কারণ আজ থেকে 4 বছর আগে বা 4.5 বছর আগে সংসদে সিএ পাস হলেও আজ 4 বছর পর্যন্ত সেই সিএ নিয়ে একটা শব্দও কিন্তু বিজেপি সরকার মুখ থেকে উচ্চারণ করেনি। কখনো নরেন্দ্র মোদী একরকম বলেছেন, কখনো অমিত শাহ একরকম বলেছেন। আমরা দেখেছি অসমে যখন দেখা গেল যে 16 লক্ষেরও বেশি হিন্দু যারা এই সিএ এর কারণে যাদেরকে অসম থেকে বহিষ্কার করতে হবে, কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যেতে হবে, তখন হঠাৎ করে বিজেপি সরকার সিএ থেকে সরে গেলেন। তৃতীয়ত, সিএতে বলা হয়েছে সংখ্যালঘু বলতে এখানে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এখানে সংখ্যালঘু হচ্ছে বর্ণ হিন্দু বা হিন্দু সম্প্রদায়। সেই সম্প্রদায়ের মানুষ যদি ওখান থেকে অত্যাচারিত হয়ে আমাদের এখানে আসে, তাদের ক্ষেত্রে সিএ অ্যাপ্লিকেবল, মুসলমানদের ক্ষেত্রে সিএ কিন্তু এখানে কোনোভাবেই অ্যাপ্লিকেবল না। ভারতবর্ষকে মেরুকরণের দিকে নিয়ে যাওয়ার জন্য ভোটের আগে এই প্রচেষ্টা, এবং আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছি ভারতবর্ষের জনতা পার্টির কোনো এজেন্ডা, বিজেপি সরকারের কোনো মানুষের কাছে কোনো এজেন্ডা নেই। শুধু দুটো এজেন্ডা, একটা হচ্ছে গরু আর একটা হলো মুসলমান, পাকিস্তান। উনি প্রথমেই ভুল বললেন। আসামে যেটা হয়েছিল এনআরসি হয়েছিল, উনি বললেন সিএ, তাহলে জ্ঞানটা কার রাখা দরকার? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনি এনআরসি বলেছেন, এনআরসিতে বাদ গিয়েছিল এনআরসিতে, উনি বললেন সিএতে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পর আমাদের যে জনসংঘ ছিল, যেটা বর্তমানে ভারতীয় জনতা পার্টি হয়েছে, তাদের প্রাথমিক এজেন্ডা যেগুলো আছে আমরা সেগুলো আগামী দিনে ইমপ্লিমেন্ট করব। তার জন্য যদি আমাদেরকে সাম্প্রদায়িক তকমা নিতে হয় তাতেও আমরা রাজি। আমাদের সেই এজেন্ডাগুলো হচ্ছে এক দেশ এক আইন, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, রাম মন্দির, ভারতবর্ষের সবার জন্য সমান অধিকার, এইগুলো সিএ, এনআরসি এবং
এইগুলোর জন্য যদি ভারতীয় জনতা পার্টিকে কোথাও তকমা নিতে হবে। আচ্ছা, এই রাম মন্দির ভারতবর্ষের মানুষের আস্থা, আবেগ, এখানে ধর্মীয় মেরুকরণ তারাই তৈরি করছে। আপনারা ভারতবর্ষের মানুষ আজ পর্যন্ত কোথাও দেখেছেন যে নরেন্দ্র মোদী কোনো মন্দির বা কোনো মসজিদ বা কোনো গির্জা গুরুদুয়ারে গিয়ে কোনো একটা সম্প্রদায়কে বলেছেন যে আপনারা এই চিহ্নে ভোট দিন? কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে রেড রোডে নামাজ পড়ার সময়, পবিত্র ঈদের নামাজ পড়ার সময় দেখেছি। ওখানে উনি মৌলবীদের সঙ্গে দাঁড়িয়ে সরাসরি বিজেপিকে প্রত্যাখ্যান করুন, তৃণমূলকে ভোট দিন, এই নোংরা রাজনীতি মমতা ব্যানার্জি করেন, ভারতবর্ষের নরেন্দ্র মোদী করেন না। আর একটা বিষয় হচ্ছে, গতকালকে ভাইপোর বক্তব্য দেখলাম, বহিরাগতদেরকে দূরে সরিয়ে দাও, বহিরাগতদেরকে লাত মেরে তাড়াও, বহিরাগতদেরকে দূরে সরাও। আমি ওনাদের কাছে প্রশ্ন করতে চাই, বর্তমান ইউসুফ পাঠান ক্যান্ডিডেট কেন? ইউসুফ পাঠান বহিরাগত না অন্তর্গত? দূরে সরাও বলছে, দূরে সরিয়ে দাও বহিরাগতকে। এই উত্তরটা আমি উত্তর নেব। নরেন্দ্র মোদী কোথা থেকে নির্বাচিত হন? গুজরাট থেকে। গুজরাট থেকে আমরা তো কোনোদিন কাউকে বহিরাগত বলি না। নরেন্দ্র মোদী গুজরাট থেকে নির্বাচিত হন। কোথাও বহিরাগত নরেন্দ্র মোদী গুজরাট থেকে নির্বাচিত হয় না, বেনারসে দেখায়। কোথায় দেখায়? উত্তর দিতে হবে। যে কথাটা বলতে চাইছি, একটা প্রশ্ন চিহ্ন রাখতে চাই যে সিএএ এনআরসি এটা বিগত দিনে ঘুমিয়েছিল নরেন্দ্র মোদীর কোলে মাথা রেখে, সেটা নির্বাচনের আগে হঠাৎ জাগলো কেন? নাম্বার 1। নাম্বার 2, বহিরাগত যে কথাটা বলা হচ্ছে, পৌরসভার নির্বাচনে সেই পৌরসভার মধ্যে যদি নাম থাকে সে দাঁড়াতে পাবে, পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে সে এলাকায় নাম থাকলে দাঁড়াতে পাবে। তেমনি পার্লামেন্টের যে ইলেকশন, এই ইলেকশনে ভারতবর্ষের যে কোনো প্রান্তে নাম থাকলে সে দাঁড়াতে পাবে। তাই বহিরাগত বলে আঙুল ওচানোর কোনো দরকার নেই। আমরা বলবো যাবো প্রশ্ন নেব। পার্লামেন্ট নির্বাচনে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ দাঁড়াতে পারে। নির্বাচনটা ভারতবর্ষের মানুষ যে কোনো জায়গায় দাঁড়াতে পারে, সে যে রাজ্যেরই হোক, গোটা ভারতবর্ষে। আমাদের ওয়ার্ডও চেঞ্জ হয়, পঞ্চায়েতের মেম্বারও চেঞ্জ হয়, তেমনি লোকসভার সিট যে কোনো ইচ্ছা যার মন যেখানে দাঁড়াতে পারে। গোটা ভারতবর্ষ সবার, রাজ্য হিসাবে প্রার্থী ভাগ হয় না। নিশ্চয়ই শুনেছেন ইউসুফ পাঠানের বিষয়ে তিনি বললেন এক প্রকার যে কোনো জায়গা থেকে যে কেউ দাঁড়াতে পারে। আমরা ওয়েলকাম। আমরা বহিরাগত শব্দটা বিজেপি কোথায় বলেছেন? আপনারা ইউজ করেন না, এটা তো তৃণমূল ইউজ করে। গতকালকে ভাইপো বলেছেন, ডায়মন্ড হারবারে ভাইপো বলেছেন বহিরাগতদেরকে দূরে সরান। আর সিএ নিয়ে আমাদের স্বয়ং চিফ মিনিস্টার অনেক নাচন কুদন করেছেন, কিন্তু আমাদের সংখ্যালঘু ভাই বোন কিন্তু ওই ফাঁদে পা দেবে না। সংখ্যালঘু ভাই বোনরা বুঝে গেছে যে মেরুকরণের রাজনীতি হবে না। সংখ্যালঘু ভাইরা, আরে বিজেপির বন্ধুরা 16,000 কোটি টাকা স্টেট ব্যাংকের কর্পোরেট বন্ডের কথা বলো। ভারতবর্ষে তো খোলা 16,000 কোটি টাকা এই বিজেপি সরকার। একদম একটা দুর্নীতির আখড়া তৈরি করেছে বিজেপি পার্টি। দুর্নীতির আখড়া। তার সাথে একটা বলবো, এই যে বিভাজনের রাজনীতিটা করছে বিজেপি, সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণ। আজকে নরেন্দ্র মোদীকে 5টা কথার বাইরে বের হতে দেখি না। মন্দির, মসজিদ, ভারত, পাকিস্তান আর মুসলমান, এই 5টা কথার বাইরে আজকে আমরা বের হতে দেখি না। বেকারত্ব কেন এখন পাগড়ি বেঁধে মসজিদে যাচ্ছে? অধীর চৌধুরী জালসা করছে, যেতে পারে এই ভারতবর্ষের বুকে। আমরা বলবো কংগ্রেসের পতাকা তলে দাঁড়িয়ে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে কলঙ্কময় ঘটনা হলো যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈ, যিনি অযোধ্যার রায় দেবার পর নরেন্দ্র মোদী তাকে পুরস্কার স্বরূপ রাজ্যসভার সদস্য করেছে, কলঙ্কিত করেছে ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে। আমরা পশ্চিমবাংলার
হাইকোর্টে দেখছি হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যাকে রিজাইন করে আজকে সে তমলুকে বিজেপির প্রার্থী। ভারতবর্ষের যে শাসন ব্যবস্থার দুটো দিক, একটা বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাকে পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে, প্রাচুর্যের বিনিময়ে এই বিজেপি সরকার ক্রয় করে নিচ্ছে, ভারতবর্ষের সমস্ত সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে। তাই আমরা দেখতে পাই রঞ্জন গগৈ, যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ হয়। আমরা তাই দেখতে পাই তমলুকে আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। ধিক্কার। আমাদের ভারতীয় জনতা পার্টিতে অভিজিৎ গাঙ্গুলির মতোই ভদ্রলোকরা বা এক্স জাজরাই আসবেন, সন্দেশখালীর মতো দলে আসবে না। আরেকটা বিষয় বলি, এই রঞ্জন গগৈ যখন উনি অভিজিৎ গাঙ্গুলি আইনের দালাল, ভালো লোক নয়। উত্তর নেবো 1 মিনিট আপনার পেছনে প্লিজ। অভিজিৎ গাঙ্গুলিকে কোনো মানুষ যদি ভদ্র বলে, বর্তমান ভারতবর্ষের যে বৈচিত্র্য, বর্তমান পশ্চিমবাংলার সাধারণ মানুষ হিসাবে বলছি, এটা অভিজিৎ গাঙ্গুলিকে একটা বাচ্চা ছেলে যেতে বলে সে বিজেপি পার্টির যে দালাল, সেটা সে প্রমাণিত করে দিয়েছে। বর্তমান পরিস্থিতি, যদি কেউ কোনো মানুষ সত্য এবং ন্যায়ের হয়ে কথা বলে, সেই বিজেপি হয়ে কথা বলে। এখন টিএমসি প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করে বসে আছে, প্রত্যেকটা জায়গায় আপাতমস্তক দুর্নীতি। আজ শিক্ষা ব্যবস্থা বলুন, আজকে ম্যাথামেটিক্স অনার্স, ফিজিক্স অনার্স প্রত্যেকটা ছেলে কি করছে না চা বিক্রি কর। বিজেপির হয়ে বলতে এসছে যে বিজেপি সাজানো ও তিলক দেখে তো প্রমাণিত হয় যে অমিত শাহ, জয় শাহের মতো তিলক কেটে চলে এসছে, প্রমাণিত হয় যে উনি শিক্ষার কথা বলছেন। উনি নয়া শিক্ষানীতিরা হয়তো পড়েননি, ভারত সরকারের নয়া শিক্ষানীতিরা পড়েননি। নয়া শিক্ষানীতিরা পড়তে বলুন, যারা শিক্ষাটাই থাকবে না, শিক্ষাটাই নাই তা যার মধ্যে, বিজেপি শিক্ষার কথা কি বলবে? অভিজিৎবাবু ভদ্রলোক, তাহলে একদিন ভারতবর্ষে বিজেপিকে যারা ভোট দেন, এমনকি ওনারা যারা ভোট করেন, সবাই অভদ্র। একটাই ভদ্রলোক পেয়েছে, একটা ভদ্রলোকের বিরুদ্ধে এ লড়াই থাকবে। উত্তর নেব। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা শিক্ষামন্ত্রী জেলে কেন? প্রাক্তন শিক্ষামন্ত্রীর শিক্ষা অর্পিতার আঁচলে বাঁধা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলের, এই হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়ন। শিক্ষা গেছে রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, কেলেঙ্কারি, এসএসসি কেলেঙ্কারি, বেকার যুবকরা চুপচাপ। এক একটা গার্লফ্রেন্ড। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে কবিতাগুলো লিখেছেন, আমি তৃণমূলে যারা করেন, যারা আছেন, তাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনাদের জেনারেশনকে ওই কবিতাগুলো শিক্ষা দিয়েন। এটা লোকসভার ইস্যু নয়। আমি এবার একেবারে যাবতীয় সমর্থকদের কাছেও গিয়েছিলাম। এবার একটা লোকসভার নির্বাচনী ফলাফল হয়ে যাক, এখানে হয়ে যাক। আমি এক এক করে প্রার্থীর নাম বলবো, আপনারা এখানে বলবেন তাকে আপনারা সত্যি চাইছেন কিনা। আমি সমর্থক নয়, জনার্দনের কাছে যাব। আপনারা হাত তুলতে পারেন, নো ইস্যু, আপনারা তুলুন, ফ্রি ফ্রন্ট। বলুন। অর্পিতার আঁচলে কে বাধা পড়ের কথা আমরা বলি যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতবর্ষের মুখকে যারা গোটা পৃথিবীর দুয়ারে উজ্জ্বল করেছে, সেই কুস্তিগির পূর্ণিমা থেকে আরম্ভ করে বীজভূষণ কেন্দ্রীয় মন্ত্রী, ধর্ষণের দায়ে অভিযুক্ত, শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত, লজ্জা লজ্জা লজ্জা। কোভিড সিচুয়েশনে গোটা ভারতবর্ষে ভ্যাকসিনটা দিয়েছিল বলে আপনারা এখনো বেঁচে আছেন। যখন গোটা দেশ যখন মৃত্যুর মুখে ছিল, তখন এই মোদির মতন প্রধানমন্ত্রী ছিল বলে আপনি এখন এত বড় বড় কথা উনি যেটা বললেন
উনি যেটা বললেন, ওনারা চিৎকার করে মাঠে আমরা যাই কোর্টে, ওনারা চিৎকার করে মাঠে আমরা যাই কোর্টে, সেটা প্রমাণিত হয়, ওনাদেরটা প্রমাণিত হয় না। একটি কথা জানতে চাইছি বিজেপির কাছ থেকে। হাতরসে যখন একজন দলিত সম্প্রদায়ের মহিলাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, রাতের আন্ধারে চুপিসারে উত্তরপ্রদেশের পুলিশ তার মৃতদেহটাকে জ্বলিয়ে দিল, পুড়িয়ে দিল, সেখানে তার বাড়ির কাউকে পৌঁছাতে দেওয়া হলো না। আজকের দিনে দাঁড়িয়ে দলিত সম্প্রদায়ের মানুষকে মাথা ন্যাড়া করে ঘোরানো হয়। আমরা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তার কথার সুরে সুর মিলিয়ে বলবো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার রক্ত আমার ভাই। আর আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর ভারতবর্ষে আমরা দেখছি দলিত বোনকে পুড়িয়ে মারা হয়, তাদেরকে মন্দিরে তুলে দেওয়া হয় না। এটা কোন ধরনের রাজনীতি, এটাই জানতে চাইবো। বেশ, উত্তর নেবো। একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছে। কংগ্রেস কথা বলবো, সন্দেশখালী নিয়ে ওরা চুপচাপ ছিল কেন? কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী সন্দেশখালীতে একবার পৌঁছাবার চেষ্টা করেননি কেন? আজকে এখানে কংগ্রেস ভাইরা তুই নিয়ে চুপচাপ ছিল কেন? অ্যাকচুয়ালি কংগ্রেস হচ্ছে তৃণমূলের দালাল। অধীর চৌধুরী পৌঁছেছিল এখানে, তাকে আটকানো হয়েছে, তাকে আটকানো হয়েছে। দেখুন, অযথা ধান ভাঙতে এসে শিবের গীত গিয়ে লাভ নেই। তার কারণ হলো যে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে আমরা দেখেছি মন কি বাত বলতে। 2 মিনিট কি বলছেন বলুন। বিজেপি প্রার্থী বা কর্মীদের বলছি, যখন মানুষ বিপদে পড়ে তাদের পাশে তখন দেখা যায় না, তাদের কাছে যায় না। ও ভোট এলেই পাড়ায় পাড়ায় যায়, একজন দলীয় লোককে 500 টাকা দেয়, দেখে টোপ, সেই লোক দেখে তখন মানুষ দৌড়বে ওর কাছে। ওই হলো এদের কাজ। মানুষের বিপদে আদে উপকারে কিছু করে না, কিচ্ছু করে না, কখনো পাওয়া যায় না। কারণ মেন হচ্ছে যে করোনা অসময়ের জন্য বিজেপি পার্টি নয় কাজ, তারা ভোট এলেই আসে, আবার তারপরে ভোট পুরালেই চলে যায়। এই হচ্ছে আমরা পরিশ্রম করি, রোজগার করি, খাটি খাই। আপনি কার দয়াতে বেঁচে আছেন? আপনি কার দয়াতে? ভ্যাকসিন একটাও নেইনি, বেঁচে আছি। নরেন্দ্র মোদীর ভ্যাকসিন আমি নেইনি, অন্য লোকে নিতে পারে। আর যারা বক্তব্য দিচ্ছি বিজেপির হয়ে, মহামারী করোনার সময় আমাদের যে এখানে কান্দির মানুষ আছে, তারা কোনোদিন বাড়ি থেকে বেরিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য। আর এখানে যারা অন্যান্য দলের আছে, তারা কিন্তু 2-4টে করে মানুষের কাছে কিছু খাবার পৌঁছে দিচ্ছে। এরা রেশন দেয় না, ভাষণ দেয়। বিজেপি এইখানটাতে যে কথাবার্তা করে তুলে ধরছে, তাদেরকে লজ্জা করা দরকার এইখানটাতে, যে তারা শুধু রুমের ভিতরে ভালো ছিল করোনা মহামারীতে। আমাদের এখানকার, আমি কারো দলের পক্ষ হয়ে বলছি না, আমাদের অপূর্ব সরকার মানুষের সাথে ছিল, মানুষের পাশে ছিল, কান্দি পৌরসভা মানুষের সঙ্গে ছিল। ভ্যাকসিন প্রশ্নের কথা বলবো, ওনারা ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুলছেন, লজ্জা লাগা উচিত। ভ্যাকসিনটা ওনাদের ইস্যু নয়, ভ্যাকসিনটা ভারত সরকার ইস্যু নয়, ভ্যাকসিনটা বিজেপির ইস্যু নয়। ভ্যাকসিনটা একটা আন্তর্জাতিক পরিস্থিতি, এবং আজকের দিনে এ নিয়ে বিতর্ক আছে, এই ভ্যাকসিন সঠিক না বেঠিক সে প্রশ্নে যাবো না। কিন্তু ওনারা যে প্রশ্ন করছেন আমরা দিয়েছি, এটা আমরা দেয়নি। ওনারা মিথ্যা কথা বলছেন জনগণকে, সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন জনগণকে। আমি উত্তর নেব, তারপর আপনাদের কাছে আসবো। আমি উত্তর নেব বিজেপির থেকে। এত ইস্যু, এত সমস্যা, সবাই আপনাদেরকেই ফেস করছে বারবার করে। উত্তর স্ট্রং হতে হবে তো, না হলে তো আমাদেরকে সবাই প্রশ্ন করছে, তার মানে আমাদের কাছে আশা রাখছে। 400 পার হবে, 400 পার হবে তার আশা রাখছে। আশা রাখছেন আপনারা? প্রশ্ন আশা রাখছে তৃণমূলের কাছে প্রশ্ন এই কারণেই যাচ্ছে না, জানে ওদের তো অধিকাংশ নেতা জেলে, কাকে প্রশ্ন করবে? এটাই কি লজিক? শিক্ষা জেলে, বালু জেলে, কাকে জেলে, কাকে প্রশ্ন করবে? ম্যাক্সিমাম বাগড়া এখন জেলে আছে। বড়ুয়ার এমএলএ জেলে নিয়ে জেলে যাবে, গার্ডেন রিচ 2 দিন পরে দেখবেন জেলে যাবে, বৈঠক হবে জেলে। একটা কথা শুধু ওনারা বললেন যে মানুষ আশা রাখছে। আমাদের গুজরাটের বিলকিস বানু আশা রেখেছিল, তাকে গুজরাটে পুড়িয়ে, শুধু তাকে না, তার সাথে সাথে প্রায় 11-12 জনকে গুজরাটে পুড়িয়ে মারা হয়েছিল। সেদিন গোটা ভারতবর্ষ চমকে উঠেছিল
সেই টাইমস অফ সেই জন্য ইউসুফ পাঠান গুজরাট ইউসুফ পাঠান এদের সাথে এই বুর্বকদের সাথে কি এমন একটা ব্যাকুল হচ্ছে, এই বুর্বকদের সাথে কি কথা বলবো? এরা যদি গুজরাটকেই দায়ী করে তাহলে প্রথম দায়ী করতে হবে ওদের প্রধানমন্ত্রীর বাড়ি গুজরাট। তাহলে গুজরাটের মানুষ যদি খারাপ হয় তাহলে প্রথমে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে নামিয়ে নিয়ে আসবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেকে চৌকিদার বলেন। গুজরাটের 32 জন ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পালিয়েছে। প্রশ্ন এটাই, প্রধানমন্ত্রী তাদেরকে পালাতে সাহায্য করেছে? নাম্বার 2, আর একটা প্রশ্ন চিহ্ন রাখতে চাই যে তৃণমূলের অনেকে জেলে আছে দুর্নীতিতে জড়িত। শুভেন্দু অধিকারী 2018 সালে এই মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ছিলেন তৃণমূল কংগ্রেসের। উনি মুর্শিদাবাদ জেলায় মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেননি পঞ্চায়েত নির্বাচনে। সে আবার বিজেপিতে চলে গেল, অর্থাৎ ধোয়া তুলসী পাতা হয়ে গেল। তাই বিজেপি যে ওয়াশিং মেশিনটাতে ওকে ভরেছে তার দাম কত বিজেপি বলুক। বিজেপি থেকে উত্তর নেব বলুন। আমি বলতে চাই নরোত্তম দা কি কংগ্রেসের হয়ে কথা বলছেন না তৃণমূল কংগ্রেসের কথা বলছেন? সব সময় তো ওনারা তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছেন না, সবকিছু ওনারা তো ইন্ডিয়া জোট বলতেই পারেন। ওরা তো ইন্ডিয়া জোট ইন্ডিয়া বলবেন না, ইন্ডিয়া অ্যালায়েন্স, ইন্ডিয়া নয়। বেশ উত্তর দেখুন, কংগ্রেসের পক্ষ থেকে জোটের কথা বলেনি। আমরা জানি এই দেশটার নাম ভারতবর্ষ, এই দেশে গণতান্ত্রিক অধিকার আছে, ভোটে লড়বার অধিকার আছে। কংগ্রেসের পতাকা তলে দাঁড়িয়ে আবারও বলছি, এই দেশ আমাদের বিধাতা, এক জাতি এক প্রাণ একতা। এই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রদায়িক বিষবাষ্প যদি ছড়ায় বিজেপি, তার প্রতিবাদ করব। তার সাথে এটাও বলবো এক দেশ এক বিধান এক আইন। আমরা তো এটাই চাইছি, এক ইউনিফর্ম সিভিল কোড। বেশ দাঁড়ান প্রশ্ন করবেন। বিজেপি বন্ধুদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বিজেপির কাছে প্রশ্ন, বেশ সরাসরি আমি প্রশ্নটা করব যে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকারের যে প্রাপ্য টাকা, হাজার হাজার কোটি টাকা, গরিব মানুষের টাকা, আমাকে আগে শেষ করতে দেন, তারপরে আপনারা উত্তরটা দেবেন। আপনারা টাকাগুলো আটকে রেখেছেন, আপনারা বলছেন নাকি এখান থেকে ইউসি যায় না, টাকা চুরি করা হয়েছে। দাঁড়ান, আপনারা বোধহয় খুব কম করে 150খানা টিম পাঠিয়েছেন পশ্চিমবাংলায়। 150টা টিমই সেন্ট্রাল থেকে রিপোর্ট পাঠাচ্ছে এখানে কোনো দুর্নীতি হয়নি। তার করো কেন আপনারা চোর শুভেন্দু অধিকারীর কথায় আপনারা সাধারণ গরিব মানুষ যারা পঞ্চম দফাতেও ঘর পেয়ে তিরপলটা নিয়ে আছে, চোখের জল দেখা যায় না, রোজা করে আছে, সেই সব মানুষের টাকা আপনারা আটকিয়েছেন। অথচ আপনাদের 150খানা টিমেরই রিপোর্ট হচ্ছে এখানে কোনো দুর্নীতি হয়নি। আপনারা কার উপর প্রতিশোধ নিচ্ছেন? তৃণমূল দলের না পশ্চিমবাংলার সাধারণ জনগণের? বেশ, প্রশ্ন করেছেন, এবার উত্তরটা নিতে হবে। বলুন, কে উত্তর দেবেন প্লিজ? দাদা ভাইকে নমস্কার। উনি প্রশ্ন করেছেন এই নিয়ে ভাইপোর নেতৃত্বে ওরা দিল্লিতে মহাত্মা গান্ধীর মানে পায়ের নিচে ওরা অনশন করেছিলেন এবং প্রতিবাদ করেছিলেন যে কেন্দ্র আমাদেরকে টাকা দিচ্ছেন যন্তর মন্তরে, তা সেখানে তার ঠিক সেখান থেকে 5 পা হেঁটে গেলেই সুপ্রিম কোর্ট। যদি ভারতবর্ষের বর্তমান সরকার তাদের সঙ্গে দ্বিচারিতা করে এই অর্থনৈতিক ব্যাপার নিয়ে, তাহলে তারা কেন একবার কোর্টে যাচ্ছে না? আর এই সরকার যখন তারা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করলো জব কার্ডের 3 লক্ষ ফেক জব কার্ড, 3 কোটি ফেক জব কার্ড, তার টাকা তৃণমূল নেতাদের বাড়িতে টালি বসেছে। বলছি মমতা দিদি, শুনেন মমতা দিদি এফিডেভিট করে দেখ, টাকা পেয়ে যাবে। ইউসি গুলো যেগুলো জমা দিচ্ছেন সেগুলো প্রকাশ করছেন কেন? বাইরে ওয়েস্ট বেঙ্গল নয়, যে পরিসংখ্যানটা দিল আধার কার্ডের সঙ্গে যে লিঙ্কটার কথা বলছে জব কার্ডের, সেই পরিসংখ্যানটা হচ্ছে উত্তরপ্রদেশের, বাংলার নয়। আপনারা পেছন থেকে প্রশ্ন যারা করতে চাইছেন তারা হাত তুলুন, আমার পৌঁছে যাবে বুম সেখানে।
তিনজনের কাছে প্রশ্ন রয়েছে। বেশ, আসবো আপনার কাছে, ওনার কাছে যাই আগে। বেশ, কাকে প্রশ্ন করবেন? আমি বিজেপি বন্ধুদেরকে একটা প্রশ্ন করতে চাই। যখন কোভিড সিচুয়েশন ছিল তখন আগে ছিল পিএম রিলিফ ফান্ড, সেটা ভেঙে তৈরি করা হলো পিএম কেয়ার ফান্ড, এবং নরেন্দ্র মোদী সরকার বললেন যে এই ফান্ডের কোনো হিসাব আমি দেবো না, আমার যা ইচ্ছা যেভাবে হোক খরচ করবো। এর আমি উত্তর চাই। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, আমি শুনলাম সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য একটা বিষয়ে ইলেকট্রাল বন্ড যেটা নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সময় একটা কথা বলেছিল, সুইস ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের হিসাব আমরা বুঝে বুঝে নেব। 10 বছর হয়ে গেল প্রায়, আজকে এসবিআইকে বারবার সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করছেন, কোন হিসাবে আপনারা বলছেন সুপ্রিম কোর্টে যান? এটার আগে একটা জবাব দেন। বেশ, আর কার প্রশ্ন ছিল আপনার? আপনিও তিলক পরে আছেন, এখনই কেউ বিজেপি, আপনি যদি তৃণমূলের হয়ে প্রশ্ন করেন বা বিজেপির হয়ে প্রশ্ন করেন, কেউ একটা কিছু বলে দেবে। আমি একটাই কথা বলি, আমার তৃণমূল কংগ্রেসের প্রতি কোনো কিছু নেই। আমি একটাই এই বিজেপি দলেরকে বলতে চাইছি, যখন 2020-তে কোভিড সিচুয়েশন এসেছিল, এনারা কোথায় ছিলেন? কোথায় ছিল? দেখা যায়নি, এদের ভোটের অংশ ঘটে দেখা যায়, তারপরে আর দেখা যায় না। প্রথমে আমি বলবো, সন্দেশখালী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী একটা কথাও কেন বললো না? সন্দেশখালী প্রসঙ্গে একটা মুখ্যমন্ত্রী একটা কথাও বলেনি আজ পর্যন্ত। আমার কথাটা হলো, ভোটের সময় এনাদেরকে দেখা যায়, ভোটের পরবর্তীকালে এনারা কোথায় যান? প্রথমে সন্দেশখালীতে 13 বছর ধরে শারীরিক নির্যাতন হয়েছে, সাধারণ মানুষরাই বলেছে, মুখ্যমন্ত্রী একবারও যাননি। আর ওখানকার এই শাহজাহান নামক যে গুন্ডাটা আজ 13 বছর মানুষের, আপনি একটা কথা, বেশ একটা জিনিস দেখুন, নিশ্চয়ই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, দুজনেই তিলকধারী, তাই তিলক দিয়ে হয়তো কোনো পার্টিকে ডিনোট করা যাচ্ছে না, মুশকিল হয়ে যাচ্ছে খুব। আচ্ছা বেশ, আপনার উত্তরটা নেব। এরা দেখুন বলছে না যে করোনার সময় কোথা ছিল, একটু সংক্ষেপে। আচ্ছা, জন বার্লা আমাদের এমপি ছিলেন, উত্তরবঙ্গের ওই সাইডে একটা এমপি। উনি 1 লরি চাল নিয়ে আসছিলেন সাধারণ মানুষকে দেবো বলে, আলিপুরদুয়ারের। পুলিশকে দিয়ে সেই চাল কেড়ে নিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কেন জানেন? বিজেপির যারা এমপি পশ্চিমবঙ্গে বর্তমানে রয়েছেন, তারা প্রত্যেকে মানুষের সাহায্য করার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছিল, প্রশাসন দ্বারা আটকে দিয়ে সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছিল যে আমরাই আপনাদের সর্বেশ্বর। আমার নিজের কান্দি টাউন মন্ডলে প্রেসিডেন্ট ছিলেন আমার ইনি, তখন উনি যে সাহায্য করছিলেন, মানুষকে যেতে দেয়নি, মানুষকে চাল নেওয়ার জন্য। আর রেশনের চাল টেকার সময় বিজেপির লোকগুলোকে কংগ্রেসের কার্যকর্তারা ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এখন কেন্দ্র সরকার রেশন দিচ্ছে, সেই রেশনের চাল চুরি হয়ে তৃণমূলের অফিস থেকে দেওয়া হচ্ছে। এই তো করতাম আমরা, রেশন যেখানে রেশনের দোকান গিয়ে আমরা পাহারা দিতাম, চুরি করে নি। বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে চলে এসেছি, আর কারো প্রশ্ন নয়, এবার শুধুমাত্র প্রতিনিধি দলদের কাছে আসবো। আর একটাই প্রশ্ন থাকবে সবার জন্য কমন, সেটা হলো, যদি সত্যি সত্যি আপনাদেরকে মানুষ ভোট দিয়ে নিয়ে আসে, তাহলে কান্দির জন্য বা বহরমপুরের জন্য আপনারা কি করবেন? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, বহরমপুর লোকসভায় একটাই আওয়াজ, জনগণের ইচ্ছে পূরণ, আবারও অধীর রঞ্জন। আমাদের নেতা অধীর চৌধুরী উন্নয়ন কি সেটা সাংসদ হওয়ার পর শিখিয়েছেন, তাই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। কারণ একজন সাংসদ বছরে যে 5 কোটি টাকা পান, সেটা জনগণের সাথে আলাপ আলোচনা করে বা একটা সমষ্টির সাথে আলোচনা করে করবেন। আমরা অবশ্যই পানীয় জলের উপর, রাস্তার উপর গুরুত্ব দেব। এমনকি এটাও বলে দিতে চাই, যদি সরকারে আসে তাহলে আমাদের প্রিয় নেতা এখানে ইন্ডাস্ট্রি খোলার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশাটা রাখতেই পারি। আপনার 1 মিনিট সময় শেষ, এবার আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, এটা ভারতবর্ষের লোকসভার নির্বাচন, যেখানে গোটা ভারতবর্ষ কিভাবে পরিচালিত হবে তার রূপরেখা নির্ণয় হবে, এবং ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির বিনাশ হবে কিনা
ভারতবর্ষের গণতন্ত্র সুদৃঢ় থাকবে কিনা, ভারতবর্ষের মানুষের অধিকার প্রতিষ্ঠিত থাকবে কিনা এবং ভারতবর্ষ একটা জায়গায় থাকবে কিনা, সেই প্রশ্নের ভোট। এখানে একটা রাস্তা বা একটা বিক্ষিপ্তভাবে আলোর ভোট নয়। তাই আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তৃণমূল কংগ্রেসের সাংসদকে যদি আমরা লোকসভায় পাঠাতে পারি, তাহলে সাধারণভাবে ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং মানুষের ন্যায্য দাবি লোকসভায় তোলা হবে। এখানে বিক্ষিপ্তভাবে একটা রাস্তা বা আলোর সমস্যার জন্য লোকসভার ভোট নয়। বেশ, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আমাদের যেটা মূল লক্ষ্য, যেটা 25 বছরে অধীর চৌধুরী কোনোদিন এটা লক্ষ্য করেননি, যেটা যে শিল্পর মাধ্যমে যে সেরিকালচার, জুট এগুলো শেষ হয়েছে, এগুলোকে আমরা পুনরুদ্ধার করব। ডেয়ারি শিল্প শেষ হয়েছে, সেগুলোকে পুনরুদ্ধার করে এখানকার লোকদেরকে যাতে বাইরে না যেতে হয় এবং এখানে যাতে সঠিকভাবে শিল্পের মাধ্যমে আমরা এমপ্লয়মেন্ট করতে পারি। তার সাথে রেল এবং জলের যে কষ্ট মানুষের আছে কাঁদির, সেগুলোকে আমরা দূর করব। এটা মহিলা কলেজ, এইমস, এগুলো আমাদের মূল লক্ষ্য। তার সাথে এবার ধর্ম নিরপেক্ষ ভোট হবে এবং ধর্মের মেরুকরণ দিয়ে কোনো ভোট হবে না এবং বিজেপি সফলতা পাবে, 400 পার হবে, এই বহরমপুর লোকসভা জিতবে, পাশাপাশি 30-এর ওপর সিট পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পাবে। এটুকু মানুষের উপর আমাদের আশা এবং দাবি দুটোই আছে এবং এই দুজন অবশ্যই জিতবে এবং এই দুজনকেই বিদায় দেবে। আর 42টা বেশ, সরি, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আপনাদের সবাইকে 1 মিনিট করে সময় দিয়েছিলাম। অন্তিম লগ্নে এসে যে কথা বলে আজকের এই 24-এর মহারণ কার দখলে সিংহাসনে শো শেষ করব। অধীর রঞ্জন চৌধুরী কিংবা নির্মল কুমার সাহা কিংবা ইউসুফ পাঠান, কাকে ভোট দেবে মানুষ বা সাধারণ জনতা, তা নির্ভর করবে সাধারণ জনতাদের ওপরে। তার কারণ এই আঙুলের ছাপ সব কিছুর ঊর্ধ্বে। আর যেদিন এই আঙুলের ছাপ কথা বলবে, সেদিন উন্নয়ন, রাম মন্দির নাকি সিএ নাকি দুর্নীতি, সব কিছুর হিসেব হবে ভোটের খাতায়। এরকমই শো দেখার জন্য নজর রাখতে হবে টাইপ টিভি বাংলার পর্দায় 24-এর মহারণ কার দখলে সিংহাসন।